সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে গোলাপগঞ্জ সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। যেহেতু করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে বিদ্যালয় বন্ধ আছে, তাই আমরা এই অনলাইন স্কুলের মাধ্যমে ঘরে বসে আমরা আমাদের এই পাঠ কার্যক্রমটি চালিয়ে দিতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আবারও ক্লাসে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তোমাদের সেই পাঠ কার্যক্রমকে আরো একটু গতিশীল করতে বা তোমাদেরকে হেল্প করতে এই অনলাইন স্কুলের মাধ্যমে আমরা আমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাতে করে তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারো। তোমাদের সাথে আজকেও যথারীতি আছি আমি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক গণিত, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের কিছু সম্পাদ্য অঙ্কন করব। তো নিশ্চয়ই তোমরা আমার সাথে অংশগ্রহণ করতে চাও। তো যারা আমার ক্লাসে অংশগ্রহণ করতে চাও সরাসরি, তারা পেন্সিল কম্পাস স্কেল খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমার সাথে। আমি যখন অঙ্কন করব তোমরা আমার সাথে সাথে অঙ্কন করবে, ফলে তোমাদের একসাথেই শেখা হয়ে যাবে। তবে সুপ্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোনো অসুবিধা থেকেই যায়, যেহেতু আমরা নির্দিষ্ট সময়ের জন্য একটি ক্লাস করছি, তো অসুবিধা নেই। এটি গোলাপগঞ্জ সেকেন্ডারি অনলাইন স্কুলের পেজে এবং আমাদের স্কুল পেজেও সেটি থাকবে। তো তোমরা সেখান থেকে এটি আবারও দেখতে পারবে। যতবার তোমাদের সমস্যা হবে তোমরা ততবারই দেখে নিতে পারবে। তো আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। অনলাইন স্কুলের আরো একটা সুবিধা হচ্ছে এটি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই উক্ত রেখা বা রেখাংশের উপর তুমি লম্ব অঙ্কন করতে পারবে, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে তুমি ত্রিভুজটি অঙ্কন করতে পারবে, এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহু দেওয়া থাকলে তুমি ত্রিভুজটি অঙ্কন করে তুমি এর বিবরণও দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু লক্ষ্য করি যে এই সম্পাদ্য অঙ্কনের জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হয়, অর্থাৎ কিছু বেসিক অঙ্কন আমাদের আগে থেকেই শিখে নিতে হয়। এই 10টি বেসিক জিনিস আমি এখানে তোমাদের প্রতিটি ক্লাসেই দেখিয়ে থাকি, তো আজকেও দেখিয়ে দিচ্ছি। তো তার মধ্যে আজকে আমাদের যেটি একটু কাজে লাগবে সেটি হচ্ছে এই যে এই অঙ্কটি দেখো, এই বেসিকটি একটি নির্দিষ্ট রেখাংশের সমান রেখাংশ অঙ্কন করা অথবা একটি রশ্মি থেকে রেখাংশ কেটে নেওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো আমাদের যে অঙ্কন করার সময় কাজে লাগে, আমাদের লম্ব অঙ্কন করা কাজে লাগে। তাহলে আমরা যদি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি তাহলে আমাদের লম্ব অঙ্কন হয়ে যায়, তাহলে আমাদের সেটিও কাজে লাগবে। আর তোমাদেরকে তো আজকে বলেছি যে প্রথম যে শিক্ষণফলটি ছিল সেটি হচ্ছে একটি নির্দিষ্ট রেখা বা রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে উক্ত রেখাংশের উপর বা রেখার উপর লম্ব অঙ্কন। আমরা সেটি একটু দেখবো, এই বেসিক 5 নাম্বার। সেটি হচ্ছে একটু খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটি নির্দিষ্ট রেখা বা রেখাংশের বহিস্থ বিন্দু থেকে এর উপর মানে ওই রেখার উপর লম্ব অঙ্কন করা, আর রেখাংশ থাকলে তুমি রেখাংশের উপর লম্ব অঙ্কন করবে। প্রথমে আমরা কি করছি, একটি বিন্দু নিচ্ছি, তারপরে একটু দূরে আরো একটি বিন্দু নিচ্ছি। দুটি বিন্দু নাম দিয়েছি এ এবং বি। এখন আমরা এই এ এবং বি যোগ করে নিচ্ছি। তোমরা আমার সাথে যোগ করে নাও। তোমাদের এরকম বিন্দু দিতে হবে না, তোমরা শুধুমাত্র এই যে এতটুকু রেখাংশ এ কে, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে এতটুকু রেখাংশ তোমরা যদি আঁকতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের রেখাংশটি পেয়ে যাবে। আমার মতো দুটি বিন্দু নিয়ে পরে তোমাকে দেখাইতে হবে না, শুধু একটু রেখাংশ নিয়ে নাও স্কেল আর পেন্সিল দিয়ে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী? আর যদি রেখা থাকে তাহলে তোমাকে একটু বর্ধিত করে দুই পাশেই তীর চিহ্ন দিয়ে দিতে হবে, এরো চিহ্ন দিয়ে দিতে হবে, এটি অসীম বোঝানোর জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একটু লক্ষ্য করো, আমরা একটা বহিস্থ বিন্দু নিই, সেটি হলো ও। তাহলে দেখো আমাদের এই বহিস্থ বিন্দু ও নেওয়া হয়ে গেল। তাহলে এখানে যে বিষয়টি আছে অর্থাৎ আমরা নাম দিয়ে দিয়েছি, সেটি হচ্ছে মনে করি এবি একটি নির্দিষ্ট, যদি রেখা থাকে তুমি রেখা বলবা, আর যদি রেখাংশ থাকে রেখাংশ বলবা। আর ও হচ্ছে একটি নির্দিষ্ট বহিস্থ বিন্দু, তাই না? ও বিন্দু থেকে
এই যে এবি রেখা বা রেখাংশের উপর তোমাকে লম্ব অঙ্কন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ফলে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে যদি এরকম ছোট একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি তাহলে কি লম্ব অঙ্কন করতে পারবো? নিশ্চয়ই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটি আমরা একটু মুছে দেই। এখন মুছে দিয়ে আমরা ওকে কেন্দ্র করে এরকম বড় আরেকটি ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে কি হবে? তাও হবে না, কারণ রেখাংশ যদি হয় তাহলে ওই রেখাংশে তুমি কোনখানে পরবর্তীতে বসায় করবে, ফলে এটিও হচ্ছে না। তাহলে আমরা এটিও মুছে দিচ্ছি। তাহলে এবার লক্ষ্য করো তোমাকে কিরকম নিতে হবে বৃত্তচাপটি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ওকে কেন্দ্র করে এরকম সুন্দর একটি ব্যাসার্ধ নিয়ে, সুবিধা মতো একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবা, যাতে করে তোমার যে রেখা থাকবে বা রেখাংশ থাকবে সেটিকে সুন্দরভাবে দুটি বিন্দুতে সেট করে। দেখো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এই যে এবি রেখা বা রেখাংশ যাই বলো সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে দুটি বিন্দুতে সেট করেছে। এখন আমার যে কাজ করতে হবে সেটি হচ্ছে এবি কে যে দুইটা বিন্দুতে সেট করেছে তার প্রথম যে কোনো একটা বিন্দুতে আমরা কেন্দ্র করে বা এখানে পেন্সিলটা বসাবো। ঠিক আছে, কেন্দ্র করে দেখো ও যে দিকে আছে তার বিপরীত পাশে আমরা দুটি বৃত্তচাপ অঙ্কন করব। প্রথমে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, আমার সাথে অঙ্কন করো। তারপরে দেখো এবি কে এই যে আরো একটা বিন্দুতে সেট করেছিল সেইখানে কেন্দ্র করে এখানে কাটা বসাও, আর একটি বৃত্তচাপ অঙ্কন করো, যেন আগের বৃত্তচাপকে সেট করে। অন্য যে কোনো জায়গায় বৃত্তচাপ আঁকলে কিন্তু কোনো লাভ হবে না আমাদের। এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো, দেখো এইটি আগের বৃত্তচাপকে সেট করেছে। এখন এই পেন্সিল কম্পাসটা সরিয়ে স্কেল আর পেন্সিল এনে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটু ঘোরাও পেন্সিল স্কেলটাকে, ও আর এই যে ছেদবিন্দু এটা আমরা যোগ করে দিব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটি একটু যোগ করে নাও। আমরা নাম দিলাম ডি বিন্দু। তাহলে দেখো ওডি এবি রেখা বা রেখাংশের উপর লম্ব। তাহলে দেখো আমরা অনেক সময় এই অঙ্কনের সময় যে কাজটি করে থাকি সেটি হচ্ছে এতটুকু বড় আমাদের যোগ করতে হয় না, যেহেতু আমরা এবি এর উপর লম্ব অঙ্কন করব সেটি এখন একটু দেখাচ্ছি। এতটুকু যোগ না করলেও চলবে। সেটি হচ্ছে দেখো স্কেল এনে তুমি বিন্দু ঠিকই চিহ্নিত করবা, অর্থাৎ ও বিন্দু আর দুটি বৃত্তচাপের ছেদবিন্দু এভাবে নির্দিষ্ট করে সোজা করে, কিন্তু যোগ করার সময় তুমি শুধু এবি পর্যন্ত যোগ করলেই হবে। দেখে নাও এই ওডি এবি এর উপর লম্ব। আশা করি বুঝতে পেরেছো। আর এইরকম থাকলে বলবা রেখাংশের উপর লম্ব, আর এরকম থাকলে বলবা রেখার উপর লম্ব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে অঙ্কনের বিবরণ তোমাদের বেশ কাজে লাগবে না, জাস্ট অঙ্কন করার ক্ষেত্রে তুমি খালি বললেই হবে ও বিন্দু দিয়ে এবি রেখাংশের উপর ওডি লম্ব অঙ্কন করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি একটু ভালো করে শিখবো, ভালোভাবে জানতে চাই, সেটি আমরা এখন একটু দেখে নিই। সেটি হচ্ছে তোমার অনুশীলনী ৭.১, এখানে ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার তোমাকে গত ক্লাসে আমরা পড়িয়েছি, তার আগের ক্লাসে। এখন আমরা দেখাচ্ছি এই ৪ নাম্বার যেটা আছে, দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করো। এটা কিভাবে অঙ্কন করা হয় আজকের ক্লাসে আমরা এটি দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি একটু লক্ষ্য করে দেখো, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে এই বিষয়টি দেখতে পাবে যে এটি অনুশীলনী ৭.১ এর ৪ নাম্বার। সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। ভালো করে দেখে নাও, অতিভুজ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, আমরা এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে কি আছে? অতিভুজ আছে। লক্ষ্য করে দেখো এই সমকোণী ত্রিভুজের এই অংশটা দেখো, এই যে এই অংশটা এরকম সোজা থাকে, এই যে এই রকম যদি থাকে, তুমি যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে এটি হচ্ছে দুই বাহুর সমষ্টি। আর এইরকম যদি তুমি উপরের দিকে উঠিয়ে নাও ঠিক মতো, তাহলে সেটি হচ্ছে এই দুই বাহুর অর্থাৎ এবি আর বিসি এর সমষ্টি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে এই অংশটা মধ্যে একটু লক্ষ্য করে দেখো, আমরা দেখাচ্ছি এটি হচ্ছে অতিভুজ, আর এদিকে ছিল দেখো অপর দুই বাহুর সমষ্টি। এটা যদি অপর দুই বাহুর সমষ্টি হয় তাহলে তুমি যদি এইখান থেকে কিছু অংশ ভেঙে এভাবে দাঁড় করে দাও তাহলে কি সমকোণী ত্রিভুজ সম্পূর্ণ হলো? হয়নি। তাহলে এইখানেও হবে না। আবার যদি একটু লক্ষ্য করে দেখো যে না, একটু এই দিকে নাও এইখানে, তাহলে কি হলো?
না, বেশি হয়ে গেছে। তাহলে কি করতে হবে? বেশিও নেওয়া যাবে না, একটু লক্ষ্য করে দেখো, কমও নেওয়া যাবে না, ঠিক এরকম হইতে হবে। এরকম কিভাবে সম্ভব? এই যে ডিবিটা কিভাবে এবি হবে সেটার একটাই পদ্ধতি আছে, সেটি হচ্ছে একটু লক্ষ্য করে দেখো। এই যে দেখো, যদি এই সময় পাশে একটি সমকোণী ত্রিভুজ থাকে এবং একটি কোণ 90 ডিগ্রি হয় আর অপর দুইটা কোণ যদি সমান হয় অর্থাৎ 45-45 হয়, তাহলে আমরা তো জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান এবং সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে আমরা যদি এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি আর এ বিন্দুতেও ঠিক 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিবি আর এবি সমান হয়ে যাবে। আমরা সেই কাজটি আজকের ক্লাসে করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, এরকম আঁকার জন্য এই এতটুকু তাহলেই সমান হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তো এরকম ডিজিটালি দেখাবে না বা দেখাতে পারবে না, আমার মতো করে এখন আঁকো। তোমরা প্রথমে নিবে হচ্ছে অতিভুজ। তোমাদের প্রশ্নে যদি মাপ দেওয়া থাকে 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে সেটা দিয়ে নিবে। আর যদি মাপ না থাকে তাহলে এমনিতেই অঙ্কন করতে পারবে। আর আছে হচ্ছে, খেয়াল করে, অতিভুজ আর অপর দুই বাহুর সমষ্টি। অপর দুই বাহুর সমষ্টি অবশ্যই অতিভুজ থেকে বড় হবে, সেটি একটু মনে রাখতে হবে তোমাকে। একটু বড় দিলাম, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন একটু লক্ষ্য করে নাও যে এগুলোকে আমরা নাম দিব আর বিশেষ নির্বাচন লিখব। তাহলে খেয়াল করো, এটি হচ্ছে এ আর এটি হচ্ছে এস। তাহলে আমরা একটু বিশেষ নির্বাচন লিখি, সেটি হচ্ছে, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু এইদিকে লিখে নিলাম, কারণ এই পাশে আমরা চিত্রটি অঙ্কন করব। তো যদি একটু লক্ষ্য করে দেখো, তোমরা এগুলো তোমাদের আঁকা হয়েছে, আঁকো, অতিভুজ আঁকো আর অপর দুই বাহুর সমষ্টি আঁকো এবং নাম দাও এ এস। তুমি অন্য নামও দিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু লক্ষ্য করি, এই অংশটা একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা ঘুরিয়ে এখানে এঁকে নাও। একটু কি আঁকতেছে দেখো, একটু লক্ষ্য করে। একটি রশ্মি আঁকবা প্রথমে, কারণ সেই রশ্মি থেকে এই যা অপর দুই বাহুর সমষ্টি আছে সমান করে নিব। তাহলে রশ্মিটা আমাকে একটু বড় দিতে হবে, যেন এস থেকে বড় হয় সেটা খেয়াল রাখতে হবে। আমরা নামও দিয়ে দিয়ে ডিই। তাহলে লক্ষ্য করো, ডিই একটি রশ্মি নিলাম। তারপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো একটু, হ্যাঁ দেখো, এইটা আমরা এই মাপটুকু নিব। একটু লক্ষ্য করে দেখো, এখানে তুমি এই মাপটা এমনিও নিতে পারো, এরকম করে লিখেও মাপটি নিতে পারো। প্রথমে এস এর সমান করে আমরা এই রশ্মি থেকে কেটে নিব। একটু লক্ষ্য করে দেখো এই অংশটা কিভাবে করছি। তারপর এটা আমরা একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। তাই তাহলে দেখো, রশ্মি থেকে আমাদের রেখাংশ কেটে নেওয়া হয়ে গেল। আমরা নাম দিলাম, সেটি হচ্ছে ডিসি। আর এটি কার সমান? দেখো একটু লক্ষ্য করে, এটি এস এর সমান। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কিছু অঙ্কন হয়ে গেল। তাই আমরা ইচ্ছা করলে সেই বর্ণনাটাও দিয়ে নিতে পারি। তো আমরা এক কাজ করব, বর্ণনাটা একেবারে শেষে দিয়ে দিব, তাহলে সুবিধা হবে। তো আমি বর্ণনাটা মুখে বলে দিচ্ছি, যে কোনো রশ্মি ডিই থেকে অপর দুই বাহুর সমষ্টি এস এর সমান করে ডিসি অংশ কেটে নিই। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমাকে এই পাশে একটি সমকোণী ত্রিভুজ এঁকে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমার লক্ষ্য কিন্তু এখন সমকোণ আঁকা না, আমার লক্ষ্য হচ্ছে 45 ডিগ্রি কোণ আঁকা, যা তোমাকে একটু আগে আমি দেখাইলাম। তাহলে প্রথমে কি করবে, যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবে। তাহলে বৃত্তচাপটি ডিসি কে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে পেন্সিল কম্পাসটা কাটা বসিয়ে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করবে, যাতে আগের যে বৃত্তচাপটি আছে অর্থাৎ প্রথম বৃত্তচাপকে ছেদ করে। তাহলে এখানে আরো একটি বৃত্তচাপ আঁকো। হ্যাঁ, আঁকলাম। এখন এইখানে ঠিক বসিয়ে আবার দেখো, লক্ষ্য করে কোথায় বসাচ্ছি, প্রথম বৃত্তচাপকে দ্বিতীয় বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব, যাতে প্রথম বৃত্তচাপকে ছেদ করে। তাহলে এখানেই এই হচ্ছে। এখন প্রথম যে কাজটি করলাম সেটি হচ্ছে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, তারপরে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ করলাম, ফলে 60 ডিগ্রি হয়েছে। ওইখান থেকে আরো ওই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, তাহলে 120 ডিগ্রি হয়েছে। কিন্তু আমাকে আঁকতে হবে লম্ব। লম্ব আঁকতে হলে 90 ডিগ্রি কোণ আঁকতে হলে এই যে 60 থেকে 120 আছে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ফলে পেন্সিল কম্পাস আমার ঠিক যেখানে বসানো আছে সেখানেই তোমারটাও থাকবে। এখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করো উপরের দিকে। দেখাই,
তারপরে খেয়াল করে দেখো প্রথম বৃত্তচাপকে তৃতীয় বৃত্তচাপ যেখানে সেট করেছিল সেখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব যাতে চতুর্থ বৃত্তচাপকে সেট করে। আমরা আরো একটি বৃত্তচাপ এখানেই এঁকে নিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে এটা কিন্তু চতুর্থ আর পঞ্চম বৃত্তচাপ সেট করেছে। এখন আমরা পেন্সিল কম্পাসটা সরিয়ে এই চতুর্থ আর পঞ্চম বৃত্তচাপ যেখানে সেট করেছে সেই ছেদবিন্দু আর ডি বিন্দু আমরা যোগ করে দেব। নিয়ে আসি আমরা স্কেল নিয়ে এসে যোগ করে দেব। ঠিক আছে, তোমরা আমার মতো যোগ করে নাও। এটা যোগ করে উপরের দিকে একটু বর্ধিত করে নেবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল হচ্ছে আমাদের লম্ব বা 90 ডিগ্রি কোণ। তাহলে উপরে একটা কোণ নাম দিই, নাম না দিলেও কিছু যায় আসে না। ঠিক আছে, তা আমরা দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা, তাহলে আমার 45 ডিগ্রি কোণ হবে। যেহেতু প্রথম বৃত্তচাপটি আমার আছে সেজন্য প্রথম বৃত্তচাপটি দিলাম না। তাহলে দেখো প্রথম বৃত্তচাপটি ডিসি কে যে বিন্দুতে সেট করেছে সেখানে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর দেখো এই লম্ব প্রথম বৃত্তচাপকে যে বিন্দুতে সেট করেছিল সেখানে বসিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব। ফলে আমাদের দুইটি বৃত্তচাপ অঙ্কন হবে এবং এই দুইটি বৃত্তচাপই কিন্তু খেয়াল করে দেখো এফ ডি সি এই সমকোণের মাঝখানে। ঠিক আছে, এই অভ্যন্তরে আঁকতে হবে। তাহলে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে সেট করেছে। এখন আমরা এই পেন্সিল কম্পাসটা সরিয়ে আমরা এই দুইটি বৃত্তচাপের ছেদবিন্দু আর ডি বিন্দু যোগ করে দিলেই আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই যে ডি বিন্দু আমরা পেন্সিল বসাচ্ছি, বসিয়ে আমরা এই ছেদবিন্দু যে আছে দুইটি বৃত্তচাপের ছেদবিন্দু, এই ছেদবিন্দু বরাবর আমরা যোগ করে দিব একটু লম্বা করে। ঠিক আছে, ফলে আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন কিন্তু হয়ে গেল। তাহলে দেখো যে কোণটি 45 ডিগ্রি হলো সেটি হচ্ছে জিডিসি, সেই কোণটি হচ্ছে জিডিসি। তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে 45 ডিগ্রি এবং উপরে 45 ডিগ্রি কোণ হলেই কিন্তু এই যে ডি, এই যেখানে ডিবি আর এবি সমান হবে। তাহলে এটা কোথায়, সেটা তো নাই। তাহলে এই বিন্দুটা আগে আইডেন্টিফাই করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই সি কে কেন্দ্র করে অতিভুজ এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে সেইখানে থেকে আমরা অতিভুজ পেয়ে যাব এবং বাহুটিও পেয়ে যাব। একটু লক্ষ্য করে দেখো, এই যে আমরা যে কাজটি করলাম, দেখো অতিভুজ এ সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে, একটু লক্ষ্য করে দেখো, এই যে সি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সেটি কিন্তু দেখো ডিজি কে দুইটা বিন্দুতে সেট করেছে। আমরা এই দুইটি ছেদবিন্দুর নাম দিয়ে দিই, একটি দিয়ে দিই এ আর একটি দিয়ে দিই এ প্রাইম। তো লক্ষ্য করে দেখো এখন কিন্তু আমরা ওই এ বিন্দু পেয়ে গেছি। তাহলে এইখানে দেখো যদি আমরা লম্ব অঙ্কন করতে পারি তাহলে কিন্তু একটা কোণ 90 ডিগ্রি হবে আর উপরে কোণটা 45 ডিগ্রি হবে। ফলে আমরা যদি এখানে বি বিন্দু দিয়ে দিই তাহলে কিন্তু ডিবি আর এবি সমান হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে আমরা একটু অতিভুজটা অঙ্কন করে নিই। তাহলে আমরা অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করেছি। এখন কাজটি হচ্ছে আমাদের এসি যোগ করে দেব। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই যে আমরা এ বিন্দু আর বি বিন্দু সুন্দরভাবে স্কেল দিয়ে ধরে যোগ করে দিব। ফলে এটি কিন্তু স্মল এ এর সমান, অর্থাৎ অতিভুজের সমান। তাহলে দেখো আমরা অতিভুজ পেয়ে গেলাম। আমরা যদি এ প্রাইমের সাথে সি যোগ করি তাহলে ওইখানেও কিন্তু আরো একটি অতিভুজ পাবো। তো আমরা সেই কাজটি করে নিচ্ছি। দেখো এ প্রাইম বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করছি। তাহলে দেখো এখানেও একটি অতিভুজ পেলাম, এটি হচ্ছে অতিভুজ এ এর সমান। ফলে দেখো অতিভুজ কিন্তু আমরা দুই জায়গায় পাইলাম। ঠিক আছে, এসিও একটা অতিভুজ আর এ প্রাইম সি সেটিও একটি অতিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন যে কাজটি করব, এ বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, আবার আমার ত্রিভুজটি সমকোণী থাকতে হবে। সেই জন্য যা করতে হবে, এই যে হচ্ছে একটা বহিস্থ বিন্দু আর ডিসি, দেখো ডিসি হচ্ছে একটি রেখাংশ। তাহলে এই যে বহিস্থ বিন্দু থেকে যে রেখাংশ অঙ্কন করা হয় সেই কাজটি আমরা এখানে করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে যে জিনিসটি তোমরা পাবে বা দেখতে পাবে সেটি হচ্ছে, একটু লক্ষ্য করো যে আমরা এই এ বিন্দু থেকে অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে ডিসি এর উপর লম্ব অঙ্কন করছে। একটু লক্ষ্য করে দেখো, একে কেন্দ্র করে ওই আগে তোমাকে দেখিয়ে নিচ্ছি, বড় বা ছোট ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবা না। বেশি বড় হলেও হবে না, বেশি ছোট হলে হবে না, এই রকম একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী,
তাহলে একটু লক্ষ্য করো, আমি একটু কালারফুল দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তারপর তোমার এটাকে ওই যে দুইটা বিন্দুতে সেট করেছি সেখানে বসিয়ে লক্ষ্য করে দেখো, যদি মনে হয় বড় হয়ে যায় তাহলে তুমি একটু ছোট করে নেবা, আর যদি দেখো যে না বড় হয় না তাহলে তুমি এইভাবে করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি একটু লক্ষ্য করে দেখো, এই তাহলে একটি বৃত্তচাপ অঙ্কন করো, হয়ে গেল। তারপর ওই যে আরো একটি বিন্দুতে সেট করেছিল ডিসি কে বৃত্তচাপটি, সেই বিন্দুতে বসিয়ে দেখে নাও আর একটি বৃত্তচাপ অঙ্কন করো, যাতে করে ওই যে প্রথম যে বৃত্তচাপটি আছে সেটিকে সেট করে। এই দেখো সেট করেছি। এখন আমরা এটা আগে দেখিয়েছি তোমাকে ও আর এ বি দিয়ে, আর এখন দেখাচ্ছি এই যে এ বিন্দু থেকে এ বিন্দু যদি তুমি যোগ করে দাও, তাহলে স্কেল আর পেন্সিল নিয়ে এসো, তুমি আমার মতো করে যোগ করে নাও এইভাবে। হ্যাঁ, তাহলে এই থেকে আমরা এই পর্যন্ত যোগ করলে হবে, এই বিন্দু পর্যন্ত কিন্তু আর যোগ করতে হবে না, শুধু ডিসি কে যে বিন্দু পর্যন্ত আনলেই হয় সেই পর্যন্ত আনলেই হবে। আর এখানে আমরা নাম দিলাম এ বি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু আমাদের যে কাজটি করার কথা ছিল সেটি হয়ে গেল। অর্থাৎ দেখো এখানে 45 ডিগ্রি, এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি বি বিন্দুতে, দেখো তাহলে এই যে বিন্দুতে অর্থাৎ ডিএবি এই কোণটি কিন্তু 45 ডিগ্রি হবে। ফলে ডিবি আর এবি সমান হয়ে গেল। তাহলে এবি প্লাস এই যে বিসি সেটি কিন্তু এস এর সমান। ফলে এখানে যে ত্রিভুজটি অঙ্কন হইলো একটু লক্ষ্য করে দেখো, এটি সেই সমকোণী ত্রিভুজ যেটি আমাকে অঙ্কন করতে বলা হয়েছে। একটু লক্ষ্য করে দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে যার অতিভুজ হচ্ছে এসি স্মল এ এর সমান। আর এই যে এবি, এবি মানে তো ডিবি সমান, আর বিসি তো আগের জায়গাতেই আছে। ফলে এবি আর ডিসি, এবি আর বিসি যোগ করলে কিন্তু এস এর সমানই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা উপরের ক্লাসে পড়ো সেই জন্য তোমাকে আরো একটি কোণ সেম ভাবে অঙ্কন করতে হবে, আর ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেটি একটু লক্ষ্য করে দেখো, যেটা আমরা এ বিন্দু দিয়ে করেছি এখন এ প্রাইম বিন্দু দিয়ে করব, সেটি একটু লক্ষ্য করে এখন যেটি করছি লক্ষ্য করে দেখো। এ প্রাইম কে কেন্দ্র করে ওই আগের মতো মানে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এইভাবে, পারবে না? তারপরে দেখো আমরা এই যে ডিসি কে যে বিন্দুতে সেট করেছে সেই বিন্দুতে এনে বসিয়ে দিব। তাই তাহলে দেখা যাচ্ছে আমাদের পেন্সিলটা নিচে চলে যাচ্ছে, বোর্ড ছেড়ে চলে যাচ্ছে। তাই এটাকে আমরা একটু ছোট করে নেব। কতটুকু ছোট করতে পারবো একটু লক্ষ্য করে দেখো। এই যে দুইটি ডিসি কে যে দুইটি বিন্দুতে সেট করেছে তার অর্ধেকের বেশি নিলেই হবে। তো আমরা তাই করছি, একটি ব্যাসার্ধ নিয়ে অতটুকু ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি, একটু খেয়াল করে দেখো। আবার এইখানে বসি, লক্ষ্য করো এখানেই তোমাদের একটু প্রবলেম হয়, সেটি হচ্ছে ওই যে প্রথম বৃত্তচাপ যেটা নিয়েছিলাম ডিসি কে যে বিন্দুতে সেট করেছে সেটার একটা বিন্দুতে বসিয়ে আগে বৃত্তচাপ অঙ্কন করলাম, এখন আরো একটি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন এ প্রাইম বিন্দু আর এই দুইটি বৃত্তচাপের ছেদ বিন্দু আমরা যোগ করে দিব। তো নিয়ে আসি আমাদের স্কেলার পেন্সিল, এই এ বিন্দু আর দুটি বৃত্তচাপের ছেদ বিন্দু যোগ করার সময় আমরা এতটুকু করব না, এই যে শুধু এতটুকু যোগ করলেই আমাদের হবে এই পর্যন্ত, অর্থাৎ ডিসি যে রেখাংশটা আছে সেই পর্যন্ত যোগ করলেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী হয়ে গেল, আমরা বিন্দুর নামও দিয়েছি, সেটি হলো বি প্রাইম। তাহলে লক্ষ্য করো এই ত্রিভুজটিও কিন্তু একই কথা। দেখো এই যে ডিবি প্রাইম, এই দেখো ডিবি প্রাইম যে রেখাংশটি সেখানে যে 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে, আর এদিকে যদি একটু লক্ষ্য করি ডি এ প্রাইম বি প্রাইম, এইখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে। ফলে ডিবি প্রাইম এবং এ প্রাইম বি প্রাইম ইকুয়াল। ফলে এখানেও একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে এই শর্ত অনুযায়ী, কেননা এ প্রাইম সি সেটি অতিভুজ, আর এ প্রাইম বি প্রাইম সি কোণটি হচ্ছে সমকোণ, আর এ প্রাইম বি আর বি প্রাইম সি যোগ করলে এস এর সমান হয়। ফলে এটিও একটি ত্রিভুজ যা এই শর্ত মেনে চলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটিও ত্রিভুজ শর্ত মেনে চলে। ফলে আমরা এখানে কয়টি ত্রিভুজ পাচ্ছি? দুইটি ত্রিভুজ পাচ্ছি। তাহলে দুটি নির্ণয় ত্রিভুজ বা শর্ত অনুযায়ী ত্রিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা অবশ্যই এই অঙ্কনের বিবরণটি দিয়ে নিতে পারি। অঙ্কনের বিবরণটি দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখো। প্রথম কি করেছিলাম মনে আছে তোমার? হ্যাঁ, যে কোনো একটি রশ্মি ডি থেকে এস এর সমান করে ডিসি অংশ কেটে নিই, সেই অঙ্কনটা করেছিলাম। তারপর ডি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম, তাই না?
তাহলে শুধু সেই বর্ণনা দিলেই হবে যে ডি বিন্দুতে সি ডিজি সমান 45 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, এই লম্ব অঙ্কন করেছি, সমদ্বিখণ্ডিত করেছি, সেগুলো বর্ণনা তোমাকে দিতে হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমার দেখতে যদি অসুবিধা হয় আমি সরে যাচ্ছি। দেখো ডি বিন্দুতে সি ডিজি সমান 45 ডিগ্রি কোণ অঙ্কন করি। তারপর যে কাজটি করেছি সেটি দেখো, এই সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান করে বা এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকার সময় আমরা যা দেখতে পেয়েছি আমরা এটি সরিয়ে দিয়ে পরে সেই বর্ণনাটি করছি যে এই যে ডিজি ছিল যে অংশটা, সেই ডিজি কে এই এ এবং এ প্রাইম বিন্দুতে সেট করেছিল, তাই না? তারপরে আমরা কি করেছিলাম, এ সি এবং এ প্রাইম সি যোগ করি। এখন এ ও এ প্রাইম বিন্দু থেকে ডিসি এর উপর এবি এবং এবি এ প্রাইম বি প্রাইম এই দুটি লম্ব অঙ্কন করেছি। ফলে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি উভয় উদ্দৃষ্ট ত্রিভুজ। এই হচ্ছে এবিসি ত্রিভুজ। আর এই অংশটা যদি একটু লক্ষ্য করে দেখো, এটি হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি ত্রিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমার জন্য একটি বাড়ির কাজ থাকছে ঠিক এইরকম। দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং এক বাহু 4 সেন্টিমিটার। ত্রিভুজটি অঙ্কন করো, আর অঙ্কনের চিহ্ন তোমাকে অবশ্যই দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিয়মিত ভাষায় পড়াশোনা করো।